চেক পয়েন্ট কোশ্চেন যেন কোনগুলো ছিল হোমওয়ার্ক, ধরো পেজগুলো বের করি। সিক্সটিন, 22, 27, 29। বাকি সবাই চলে আসুক, আমরা একটু ওয়েট করি, পরে শুরু করবো আর কি। কেমিস্ট্রি আজকে হয় নাই লাবিবা? হ্যাঁ স্যাটারডে। ঠিক আছে, তো আমরা এখানের মধ্যে আস্তে আস্তে শুরু করি, বাকিরা তো এগুলা পরে দেখে নিতে পারবে, সমস্যা নেই। সো পেজ নাম্বার 16, যে আমাদের ভেক্টর ডায়াগ্রাম আর স্কেল ডায়াগ্রাম রিলেটেড যে কোশ্চেনস গুলা, এগুলা নিয়ে তোমাদের একদম লাস্ট ক্লাসে এগুলো আমরা কথা বলছিলাম। তো এখানের মধ্যে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে, ওয়ার্ক আউট দ্য রেজাল্টেন্ট ফোর্স অন আ টয় কার ইফ ইট হ্যাজ আর ফলোইং forces acting on it: a rubber band motor driving forwards 8.4 নিউটন, তো তার মানে ফরওয়ার্ড একটা ফোর্স আছে 8.4 নিউটন, এয়ার রেজিস্ট্যান্স হলো 0.5 নিউটন, ফ্রিকশন হলো 5.8 নিউটন, আর চাইল্ডস হ্যান্ড পুশিং ফরওয়ার্ড হলো 10 নিউটন। তো তাহলে পরে এটা আমরা কিভাবে করে বের করবো? এটা তো আমাদের নরমাল একটা স্ট্রেট লাইন ফোর্স, যে একটা স্ট্রেট লাইনের মধ্যে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ফোর্স গুলি আছে, তাই না? তো তাহলে পরে আমাদের ফরওয়ার্ড ফোর্স হলো দুইটা, ফরওয়ার্ড ফোর্স হলো 10 নিউটন আর 8.4 নিউটন, আর ব্যাকওয়ার্ড ফোর্স দ্যাট ইজ রেজিস্টিভ ফোর্স হলো দুইটা। তো এখন দুইটা ফোর্স ফরওয়ার্ড, এটা হলো অবজেক্টটা, আর দুইটা ফোর্স হলো ব্যাকওয়ার্ড। তো তাহলে ওভারঅল আমাদের টোটাল ফোর্স কত আসে? ফরওয়ার্ড ফোর্স হলো বেশি, একটা হলো 8.4, একটা হলো 10, আর ব্যাকওয়ার্ড ফোর্স হলো 0.5 আর 5.8। তো তাহলে পরে আমাদের টোটাল ফরওয়ার্ড আর টোটাল ব্যাকওয়ার্ড ফোর্স আমরা করলে ওখানে থেকে আমরা পেয়ে যাব হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স, তাই না? এটা আমরা দেখি, অ্যানসারটা মিলাই দেখি, পেজ নাম্বার 16। এই যে, সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত? 12.1 নিউটন। এটা একদম ইজি কোশ্চেন, এটা আলাদা করে করায় দেওয়ার কিছু নাই। এরপর কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, as a small plane accelerates to take off, the lift force on it is 6000 নিউটন ভার্টিক্যালি আপওয়ার্ড। সো তার মানে একটা প্লেন যত হরাইজন্টালি এরকম অ্যাক্সেলারেট করে, তার উপর একটা লিফট ফোর্স আসে, এন্ড এই লিফট ফোর্সের ভ্যালুটা বলে দিছে 6000 নিউটন ভার্টিক্যালি আপওয়ার্ড, whilst the thrust is 2800 নিউটন হরাইজন্টালি ফরওয়ার্ড। সো তাহলে thrust force হলো 2800, that is horizontally forward, আর লিফট ফোর্স হলো 6000 নিউটন, that is vertically upward। তো এখন বলতেছে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কত হবে? সো তাহলে পিথাগোরাস থিওরেম দিয়ে আমরা কি করব? বের করব যে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কত। সো তাহলে দিস উইল বি √6000 স্কয়ার প্লাস 2800 স্কয়ার। তো এটা একদম ইজি, এটা আমরা পারবো। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে draw a free body force diagram of yourself sitting on your chair। তো এখন আমার ফ্রি বডি ফোর্স আঁকতে বলছে, আমি যখন একটা চেয়ারের উপর বসে আছি। হ্যাঁ, আমি একটা চেয়ারের উপর বসে আছি, সো তাহলে আমার উপর কি কি ফোর্স কাজ করতেছে? চেয়ারের থেকে একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স পাইতেছি উপরের দিকে, এন্ড আমার একটা ওয়েট আছে যে আর্থ আমাকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে নিচের দিকে কি করতেছে? পুল করতেছে। So these two are more or less the forces that are acting on me, আমার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। এর মধ্যে দেখি কোশ্চেন নাম্বার 2 আর 3 এর অ্যানসার ওরা কি কি বলছে।
আচ্ছা, ওখানের মধ্যে কোশ্চেন নাম্বার 2 তে আমাদের অর্ধেক কাজ করছিলাম, বাকি আরেকটা কাজ আছে। ফোর্স এর জন্য আমাদের তো এটা ভেক্টর কোয়ান্টিটি না, তো তাহলে আমাদের অ্যাঙ্গেলটাও বের করতে হবে, ঠিক আছে? সো অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করব? tan থিটা ইউজ করে বের করা যায়। যে এখানের মধ্যে অ্যাঙ্গেল উইথ দা হরাইজন্টাল কত হবে? থিটা ডিগ্রি। সো tan থিটা ইজ ইকুয়াল টু 6000 বাই 2800। সো তাহলে এখানে থেকে থিটার ভ্যালুটা বের করতে পারবো। সো কোশ্চেন নাম্বার 2 শেষ, কোশ্চেন নাম্বার 3 শেষ। কোশ্চেন নাম্বার 4 কি বলতেছে? 4 এর এ তে draw the scale diagram of figure E and work out the resultant force. ফিগার ই কোনটা? ফিগার ই হলো এইটা। এখন এই ফিগার ই এর জন্য ফার্স্টে বলছে তুমি একটা কি করো, তুমি একটা স্কেল ডায়াগ্রাম ড্র করো, দেন রেজাল্টেন্ট ফোর্স কত এটা বের করো। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমরা ফার্স্টে ফিগার ই এর মধ্যে দেখি ফোর্স গুলা কি কি আছে। দুইটা ফোর্স আছে, একটা হলো 4000 কি বলে 450 নিউটন perfectly horizontal towards right, and একটা 400 newton force that is making an angle of 39 degree with the horizontal. সো আমরা এই দুইটা ফোর্স ফার্স্টে আঁকবো, দেন বের করব যে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স। সো আমরা এটা নোটপ্যাডের মধ্যে আঁকি। সো এখানে হলো এটা পেজ নাম্বার 16 এর কোশ্চেন নাম্বার 4 এর এ। তো এখন আমরা ফোর্স গুলার ভ্যালু গুলা দেখো, ফোর্স গুলার ভ্যালু দেখলে আমরা একটা আইডিয়া পাবো যে স্কেল কত ধরলে ভালো হয়। হ্যাঁ, যে কত সেন্টিমিটারে কত নিউটন রিপ্রেজেন্ট করলে, ঠিক আছে, যে কত সেন্টিমিটারে কত নিউটন রিপ্রেজেন্ট করলে আমরা এই ফোর্স গুলাকে ইজিলি দেখাইতে পারবো, শো করতে পারবো ডায়াগ্রামে। ওইটা দেখো 450 আর 400 বোথ আর মাল্টিপল অফ হোয়াট? 50 নিউটন, তাই না? দোনোটাই হলো 50 এর মাল্টিপল। তো তাহলে পরে আমরা 1 সেন্টিমিটারে যদি 50 নিউটন শো করি, তো তাহলে দিস উইল গিভ আ মোর অর লেস গুড ডায়াগ্রাম। যে 1 সেন্টিমিটারে যদি 50 নিউটন হয়, তো তাহলে 400 নিউটন দেখানোর জন্য কত সেন্টিমিটার লাইন লাগবে? 8 সেন্টিমিটার। আর 450 নিউটন দেখানোর জন্য কত সেন্টিমিটার লাইন লাগবে? 9 সেন্টিমিটার। এগুলো তো ইউনিটারি মেথড, ওই বন্ধের আগে আগে ফাহিমকে দিয়ে আমরা ম্যাথ করাইছিলাম। সো এখন আমরা স্কেলটা ঠিক করে নিলাম কি 1 সেন্টিমিটার উইল রিপ্রেজেন্ট 50 নিউটন। যে আমাদের ভেক্টর ডায়াগ্রাম বা স্কেল ডায়াগ্রামে একটা স্কেল লাগবে না, তো স্কেল আমরা ঠিক করে নিলাম যে আমরা এমন ভাবে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, ভালো কথা। তো এখন আমাদের একটা কি আছে, একটা 400 নিউটন ফোর্স আছে, দ্যাট ইজ পারফেক্টলি হরাইজন্টাল। সো একটা 400 নিউটন ফোর্স, তো তাহলে 400 নিউটন ফোর্স উইল বি 8 সেন্টিমিটার লং, রাইট? সো তাহলে 8 সেন্টিমিটার লম্বা একটা লাইন আঁকবো। এখানে থেকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3, 4, 5, 6, 7, 8। সো 8 সেন্টিমিটার লম্বা একটা হরাইজন্টাল লাইন আঁকলাম, দ্যাট ইজ 400 নিউটন। 400, সরি, ভাইয়া হরাইজন্টালটা 450 নিউটন 450, হবে। সরি, হরাইজন্টালটা 450। সো তাহলে আরেকটা সেন্টিমিটার বাড়ায় দিই। হরাইজন্টালটা হলো 450। আচ্ছা, হরাইজন্টালটা হলো 450 নিউটন। সো তাহলে এই 9 সেন্টিমিটার লম্বা একটা লাইন এঁকে কি করলাম? 9 সেন্টিমিটার লম্বা একটা লাইন এঁকে 450 নিউটন রিপ্রেজেন্ট করলাম। এন্ড 400 নিউটনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে হরাইজন্টালের সাথে? 39 ডিগ্রি। তো তাহলে এই যে 39 ডিগ্রি, একদম এক্স্যাক্টলি 39 ডিগ্রি অ্যাঙ্গেলে কত সেন্টিমিটার হবে? এইটা হবে 8 সেন্টিমিটার, বিকজ দিস ইজ 400। সরি, আচ্ছা। তো এখন 400, so 1 centimeter, 2 centimeter, 3, 4, 5, 6, 7, 8. So this is our diagram. This is the 400 Newton force that is making an angle of 39 degree with the horizontal. তো তাহলে এইটা আমাদের ফার্স্টে দুইটা ফোর্স গুলো আমরা ফার্স্টে ড্র করে রাখলাম। এখন আমাদের রেজাল্টেন্ট বের করার জন্য কি করতে হবে? উই উইল হ্যাভ টু ফলো প্যারালেলোগ্রাম রুল, তাই না? যে আমাদের একটা প্যারালেলোগ্রাম বানাইতে হবে। তো তাহলে আমরা ভাইয়া এটা প্যারালেলোগ্রামটা বিতে না, বিতে বানাবো না?
এখানের মধ্যে এই যে আমাদের বলছে ড্র আ স্কেল ডায়াগ্রাম অফ ফিগার ই এন্ড ওয়ার্ক আউট দ্য রেজাল্টেন্ট ফোর্স। আচ্ছা এখানের জন্য বি নাম্বারের জন্য দেখো, বি নাম্বারের জন্য আমাদের প্যারালেলোগ্রাম রুল একদম স্পেসিফিক্যালি স্টেট করে দিছে। আর এ নাম্বারের জন্য বলছে রেজাল্টেন্ট কত হবে এটা বের করতে। আমাদের রেজাল্টেন্ট বের করার আলাদা কোনো এরকম প্রসিডিওর বলে নাই, জাস্ট বলছিল যে ফিগার এ তে ফার্স্টে ফিগার ই তে যে ডায়াগ্রামটা আছে ওইটা একটা স্কেল ডায়াগ্রাম এঁকে দেন আমাদেরকে বলছিল রেজাল্টেন্ট ফোর্স কত এটা বের করতে। তো রেজাল্টেন্ট ফোর্স আমরা প্রথমবারের জন্য বের করব ইয়ে দিয়ে, কি বলে, কম্পোনেন্ট দিয়ে। ঠিক আছে, প্রথমবারে এ নাম্বারের জন্য আমরা কম্পোনেন্ট দিয়ে বের করব রেজাল্টেন্ট, দেন বি নাম্বারে প্যারালেলোগ্রাম রুল দিয়ে বের করার পরে আমরা চেক করব যে অ্যানসারটা আমরা যে বের করছিলাম কম্পোনেন্ট ইউজ করে এটা কি ঠিক আছে নাকি। থ্যাংক ইউ এসাস। সো তাহলে পরে এইটা আমাদের ফার্স্টে এতটুকু আঁকার পর আমরা এখন ফার্স্টে কম্পোনেন্ট দিয়ে বের করে দেখব যে অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ফোর্সটা কত আসে। ঠিক আছে, সো ফার্স্টে আমরা কম্পোনেন্ট ইউজ করে এরকম কাজটা করি। আমরা স্কেল ডায়াগ্রামটা এরকম রেখে দেই বিকজ উই উইল ইউজ দিস ডায়াগ্রাম ফর দা প্যারালেলোগ্রাম রুল। ঠিক আছে, আমরা প্যারালেলোগ্রাম রুলের জন্য এই ডায়াগ্রামটা ইউজ করব। সো তাহলে এটা এইভাবে রেখে দেই। আমরা এখন কম্পোনেন্ট নিয়ে কাজ করি যে for 450 Newton আর for 400 Newton। এখন ফার্স্টে 450 নিউটনের জন্য x কম্পোনেন্ট কত হবে? পুরো 450 নিউটনই। কেন? বিকজ পুরো ফোর্সটাই তো হরাইজন্টাল, তাই না? আর এখানের জন্য y কম্পোনেন্ট কত হবে? এখানের জন্য y কম্পোনেন্ট হবে 0 বিকজ পুরো ফোর্সটা যদি হরাইজন্টাল হয় তার y ডিরেকশনে কি হবে না, কোনো ইফেক্ট থাকবে না। আর 400 নিউটনের জন্য x কম্পোনেন্টটা কি হবে? অ্যাঙ্গেলটা কার সাথে? অ্যাঙ্গেলটা x এর সাথে। সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos। সো তাহলে দিস উইল বি 400 cos 39, সরি দিস ইজ 400 cos 39 আর y কম্পোনেন্টটা কি হবে? 400 sin 39। তো এখন আমরা রেজাল্টেন্টের x কম্পোনেন্ট কত হয় দুইটা x কম্পোনেন্ট প্লাস করব, যে 450 প্লাস 400 cos 39 আর রেজাল্টেন্ট y এর জন্য 0 প্লাস 400 sin 39। এই দুটা ভ্যালু কত কত আসে একজন বলো তো? 760.9 Newton and 801. কি বলি? 251.7. 251 এই দুটা। হ্যাঁ। আচ্ছা, সো এখন তাহলে আমরা রেজাল্টেন্টটা বের করে ফেলি। রেজাল্টেন্টটা বের করার জন্য আমাদের কাজটা কি? x ডিরেকশনে হলো 760.9 আর y ডিরেকশনে হলো 251.7। তো তাহলে আমাদের রেজাল্টেন্টটা পিথাগোরাস থিওরেম দিয়ে বের করব। সো রেজাল্টেন্টটা কি হবে? রুট ওভার 760.9 স্কয়ার্ড প্লাস 251.7 স্কয়ার্ড। তো করলে পরে কত আসে? 801.4. 801। ওই 0.4 ওইটা আমাদের আসলে 3 সিগনিফিকেন্ট ফিগার অলরেডি হয়ে গেছে, তো এটা আলাদা করে ইয়ে করার দরকার নেই। হ্যাঁ, আর অ্যাঙ্গেলটা কত আসে? tan থিটা দিয়ে বের করতে পারবো। tan theta is equal to 251.7 divided by 760.9। কত আসে এটা? 18. বুঝি নাই। 8 ডিগ্রি 18.3. 18.3 ওকে 18.3 ডিগ্রি। তো তাহলে এটা হলো আমরা ক্যালকুলেশন করে বের করলাম। হ্যাঁ, এখন আমরা প্যারালেলোগ্রাম রুল দিয়ে যে বি নাম্বারের পার্টটা যেটা করার কথা ওইটা করে দেখি কি হয়। ঠিক আছে, তো এখন আমরা রেজাল্টেন্ট বের করার জন্য প্যারালেলোগ্রামটা কমপ্লিট করি।
39 ডিগ্রি অ্যাঙ্গেলে আচ্ছা, তো এখন এই যে আমাদের প্যারালেলোগ্রামটা, এখন এটা ডায়াগোনাল থেকে আমরা কি পাবো? এই প্যারালেলোগ্রামের ডায়াগোনাল থেকে আমরা পাবো রেজাল্টেন্টটা কত হয়, তাই না? তো তাহলে এটা আমাদের বি নাম্বারের পার্ট। প্যারালেলোগ্রামের ডায়াগোনালটা দেখি আমাদের কেমন আসে। এই তো তাহলে এটা দেখে আমাদের কত সেন্টিমিটার হয়? 60 So 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. So তাহলে 16 সেন্টিমিটার। আমরা তো স্কেল ধরছিলাম কি 1 সেন্টিমিটারে 50 নিউটন। তো তাহলে 16 সেন্টিমিটারে কত হবে? 16 সেন্টিমিটারের জন্য হবে 50 into 16, that is কত আসে? 800। এক্স্যাক্টলি। ঠিক আছে, আমাদের আসলে 800, আর আমাদের অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হলো 18 ডিগ্রি। তো তাহলে আমাদের অ্যান্সারটা কি ঠিক আছে? the angle is 18 ডিগ্রি। তো তাহলে এইভাবে করে আমরা কি করতে পারলাম? প্যারালেলোগ্রাম রুল দিয়ে চেক করতে পারলাম যে আমাদের রেজাল্টেন্ট যেটা কম্পোনেন্টের প্রসিডিওরে বের করছি ওইটা আমাদের স্কেল ডায়াগ্রামের প্রসিডিওরও সেম আসে নাকি না। বুঝা গেছে? তো এটা একদম ইজি কোয়েশ্চেন, এগুলো আমরা প্র্যাকটিস করছিলাম যেদিন আমরা স্কেল ডায়াগ্রাম শিখছিলাম। সো এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। তো 1 2 3 4 শেষ। কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে? In order to try and recover a car in a muddy field, যে একটা গাড়ি একটা কাদাওয়ালা একটা মাঠের মধ্যে মনে করো চাকা গেঁথে গেছে আর কি, ঠিক আছে, চাকা ওইটার মধ্যে গেঁথে গেছে গাড়ির। এখন দুইটা ট্রাক্টর দিয়ে এটাকে টেনে তুলে আনার ট্রাই করা হইতেছে, ঠিক আছে। The first acts at an angle of 20 degree to the left of the forward direction with a force of 2250. The second acts 15 degree to the right of the forward direction with a force of 200 Newton. Draw a scale diagram of the situation and find the resultant force on the stuck car. ব্যাপারটা কেমন হইতেছে সিচুয়েশনটা তোমাদের একটু বুঝতে হবে। ব্যাপারটা হলো এরকম যে এই তোমার গাড়িটা, এখন এই গাড়িটাকে টেনে সামনের দিকে নিয়ে যাবে, ঠিক আছে, টেনে এরকম সামনের দিকে নিয়ে যাবে। সো তাহলে কি করা হইতেছে? গাড়িটার উপরে দেখো, গাড়িটার উপরে দুইটা ট্রাক্টরের সাথে দড়ি লাগায়, হ্যাঁ, দুইটা ট্রাক্টরের সাথে দড়ি লাগায় ওটাকে টেনে কি করতেছে? সামনে এরকম নিয়ে আসার ট্রাই করতেছে। তো এখন একটা গাড়ি, একটা ট্রাক্টর লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইডে টানতেছে উইথ অ্যান অ্যাঙ্গেল অফ 20 ডিগ্রি, না, এটা অ্যাঙ্গেল অফ 20 ডিগ্রি লেফট অফ দা ফরওয়ার্ড ডিরেকশন। সো তাহলে ফরওয়ার্ড ডিরেকশনে 20 ডিগ্রি লেফটে প্রথম ট্রাক্টরটা ফোর্স এক্সার্ট করতেছে, কত ফোর্স? 2250 নিউটন। আর আরেকটা ট্রাক, সেকেন্ড ট্রাকটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রাইটে সে পুল করতেছে উইথ আ ফোর্স অফ 200 নিউটন। তাহলে সে 2000 নিউটনে পুল করতেছে উইথ অ্যান অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি। তো এই দুইটা হলো অবস্থা। সো এটা হলো ফোর্স 1, এটা হলো ফোর্স 2, যে ট্রাক্টর 1 আর ট্রাক্টর 2 এমন ওয়েতে কি করতেছে? টেনে নিয়ে যাইতেছে। সো তাহলে এখন বের করতে বলছে যে একটা স্কেল ডায়াগ্রাম ড্র করে, একটা স্কেল ডায়াগ্রাম ড্র করে বের করো যে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য কার। এই যে দুইটা ট্রাক্টর এরকম অ্যাঙ্গেলে তাদেরকে টেনে নিয়ে আসার ট্রাই করতেছে, গাড়িটাকে টেনে উপরে তোলার ট্রাই করতেছে। সো গাড়িটার উপর রেজাল্টেন্ট ফোর্স কত এটা বের করতে বলছে। সো তাহলে এই ব্যাপারটা আমরা এখন আবার ডায়াগ্রামের মধ্যে ড্র করব, আমাদের স্কেল ডায়াগ্রামের মধ্যে। এখন
এখানের মধ্যে দেখো তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে এটা অ্যাকচুয়ালি অনেকজনের প্রথম দিকে পেরে যায়, অনেকজন প্র্যাকটিস করে করে এরপরে আইডিয়া একটা পায়। তুমি দেখো ফোর্স গুলার ভ্যালু দেখে ফোর্স গুলার ভ্যালু দেখে তোমার একটা আইডিয়া হবে যে অ্যাকচুয়ালি তুমি কত স্কেল ধরলে, যে 1 সেন্টিমিটারে কত নিউটন ফোর্স রিপ্রেজেন্ট করলে তুমি ঠিকঠাক মতো কোন একটা কিছু শো করতে পারো। ফোর্স এর ভ্যালু গুলা দেখো 2250 আর আরেকটা হলো 2000। সো তাহলে আমরা দোনোটার মধ্যে দেখতে পাইতেছি কি 250 নিউটন ও 250 এর একটা মাল্টিপল হিসেবে এটাকে ধরা যায়, তাই না? 250 এর মাল্টিপল হিসেবে ধরা যায়। সো 1 সেন্টিমিটারে যদি আমি 250 নিউটন শো করি, হ্যাঁ 1 সেন্টিমিটারে যদি 250 নিউটন শো করি, সো তাহলে 8 সেন্টিমিটারে 2000 নিউটন আর 9 সেন্টিমিটারে কত 2250 নিউটন আমি শো করতে পারবো, তাই না? তো তাহলে এইভাবে করে করে তোমার স্কেলিং এর একটা আইডিয়া মাথার মধ্যে আসতে হবে। তোমার স্কেল, সুন্দর স্কেল অনেকজন এমনও নিতে পারে আমি 1 সেন্টিমিটারে 50 নিউটন ধরবো। তো 1 সেন্টিমিটার 50 নিউটন যদি ধরো, তোমার এই ম্যাথের জন্য এটা রিয়েলিস্টিক হবে না। কেন রিয়েলিস্টিক হবে না? তোমার ফোর্স হলো 2250, সো 1 সেন্টিমিটার 50 ধরলে পরে কত সেন্টিমিটার লাগতেছে তোমার তো খাতার মধ্যে আটাইতে হবে, ঠিক আছে? তোমাকে যতটুকু স্পেস দিছো ওইটার মধ্যে তোমার ডায়াগ্রামটাকে ড্র করতে পারতে হবে। সো এরকম লজিক্যাল ওয়েতে স্কেল গুলা নিতে হবে, ঠিক আছে? তো আমরা এমন ভাবে চিন্তা করতে পারি কি ফোর্স গুলা দেখে দেন আমরা দেখবো যে স্মলেস্ট হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত, দেন ওটা দিয়ে আমরা ওরকম কাজ করতে পারি। সো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি 2250 আর 2000 নিউটন। তো এটা আমরা আবার ড্র করি ডায়াগ্রামটা। দিস ইজ কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, সো দিস ইজ কোশ্চেন নাম্বার 5। তো এখন এইটা হলো 90 ডিগ্রি। সবাই একটু খেয়াল করো, এটা একটু ট্রিকি হালকা, হ্যাঁ? এখানের মধ্যে আমি একটা কাজ করি, ফরওয়ার্ড ডিরেকশনটাকে আমি মার্ক করে রাখি, হ্যাঁ? আমি ফরওয়ার্ড ডিরেকশনটাকে মার্ক করে রাখি এইভাবে রেড কালার দিয়ে ফরওয়ার্ড ডিরেকশনটা মার্ক করে রাখলাম যে দিস ইজ দ্য ফরওয়ার্ড ডিরেকশন, হ্যাঁ? দিস ইজ দ্য ফরওয়ার্ড ডিরেকশন। এখানে ফরওয়ার্ড ডিরেকশনটাকে মার্ক করে রাখলাম। এখন বলছে কি ফরওয়ার্ড ডিরেকশনের সাথে লেফটের দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেল বানাবে? ফরওয়ার্ড ডিরেকশনের সাথে লেফটের দিকে অ্যাঙ্গেল বানাবে হলো 20 ডিগ্রি, তাই না? 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে আর ফোর্স দিবে হলো 2250। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কেমন, 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তো তাহলে ওখানে 90 ছিল, তো তাহলে 20 ডিগ্রি কখন হবে? এখানে যখন নাকি 70, এই যে 70 ডিগ্রি, এই 70 ডিগ্রি। তো এখন এখানে ফোর্সের ভ্যালুটা কত? ফোর্সের ভ্যালুটা হলো তোমার ফোর্সের ভ্যালু হলো 2250। এখানের মধ্যে আসলে 250 নিলেও ডায়াগ্রামটা অনেক বড় হয়ে যায়, যে এখানের মধ্যে আটানো কষ্ট হয়ে যাবে। 250 নিয়ে আমি এখানের মধ্যে ডায়াগ্রাম আটাইতে পারবো, কিন্তু তোমরা যদি 500 নিউটন নাও তাইলে পরেও তোমাদের স্কেলটা আরো সুন্দর হবে, ঠিক আছে? তো আমরা এমন একটা স্কেল নেই যে 1 সেন্টিমিটারে 500 নিউটন নিলাম, হ্যাঁ? 1 সেন্টিমিটারে 500 নিউটন। সো তাহলে 2250 নিউটন রিপ্রেজেন্ট করার জন্য 2250 নিউটন রিপ্রেজেন্ট করার জন্য কত লম্বা লাইন লাগবে? 2250 ডিভাইডেড বাই 500, তাই না? তো তাহলে পরে 4.5 সেন্টিমিটার লম্বা লাইন লাগবে। আর 2000 নিউটন লম্বা, কি বলে 2000 নিউটন রিপ্রেজেন্ট করার জন্য কত লম্বা লাইন লাগবে? 4 সেন্টিমিটার লম্বা লাইন লাগবে। তো তাহলে আমরা এই ডায়াগ্রামটা এখানের মধ্যে ড্র করি। তো তাহলে এই যে 20 ডিগ্রি টু দা লেফট, 70 ডিগ্রি দেখে এখানে কনফিউজড হবে না। লেফটের ফরওয়ার্ডের সাথে 20 ডিগ্রি লেফটে, তো তার মানে এখানের মধ্যে 70 ডিগ্রি আছে, মানে কি যে এই জায়গার অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা হলো 20 ডিগ্রি, তাই না? তো এইগুলা জিনিস তোমরা জিওমেট্রি অনেক ভালো বুঝো, তোমাদের এই জিনিসটা জানার কথা। তো এখন আমরা এখানের মধ্যে ফোর্স গুলা ড্র করি। 4.5 সেন্টিমিটার, সো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3, 4, 4.5। সে 4.5 সেন্টিমিটার হলো টুয়ার্ডস লেফটে, হ্যাঁ? টুয়ার্ডস লেফট তো না, 20 ডিগ্রি লেফটে। আর রাইটের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল? রাইটের সাথে হলো 15 ডিগ্রি অ্যাঙ্গেল। সো তাহলে এখানে 75 ডিগ্রি বানাবো।
তাহলে যেন ফরওয়ার্ড ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, 15 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। আর এখানের মধ্যে আমাদের ফোর্সের ভ্যালুটা কত, এখানের মধ্যে আমাদের ফোর্সের ভ্যালুটা হলো 4 সেন্টিমিটার। এখানের মধ্যে আমাদের 4 সেন্টিমিটার। সো এই 1 2 3 4। তো এই আচ্ছা ভাইয়া, আমাদের, হ্যাঁ বলছি কি এখানে আমরা যেমন এখানে ফরওয়ার্ড ডিরেকশনটা ওয়াই অ্যাক্সিসটা ধরছি, এখানে কি আমার ইচ্ছা হলে কি এক্স করতে পারতাম না, হ্যাঁ নাকি পারতা ওটাও যায় না? পারতা। ঠিক আছে। ঠিক আছে। তো তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি, দিস ইজ 2250 নিউটন and this is 2000 নিউটন। তো these are the two forces। সো এখন আমাদের আনব্যালেন্সড ফোর্স অর রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা আমরা বের করব। সো তাহলে প্যারালেলোগ্রাম রুল ফলো করব আমরা। সো এখন আমরা এখানের মধ্যে প্যারালেলোগ্রাম রুলটা ফলো করি, প্যারালেলোগ্রাম বানাইতে হবে আর কি। তো তাহলে ওই লাইনের প্যারালেল করে এই, আর এই লাইনের প্যারালেল করে, এই লাইনের প্যারালেল করে এরকম আমরা প্যারালেলোগ্রামটা সেট করে ফেললাম। সো দিস ইজ আওয়ার প্যারালেলোগ্রাম। হ্যাঁ, তো এখন প্যারালেলোগ্রামের ডায়াগোনাল আমাদেরকে কি দিবে, প্যারালেলোগ্রামের ডায়াগোনালটা আমাদেরকে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা দিবে, অর দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য কার। সো দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য কার, this comes out to be somewhere over here। এই, তো তাহলে অ্যাঙ্গেলটা কত এখানে, 86, মানে 4 ডিগ্রি টু দা লেফট, তাই না? ফরওয়ার্ডের সাথে কত ডিগ্রি ক্রিয়েট করলো, 4 ডিগ্রি টু দা লেফট। তো তাহলে অ্যাঙ্গেলটা আমরা জানলাম কি, ফরওয়ার্ডের সাথে 4 ডিগ্রি টু দা লেফট। আচ্ছা, এই অ্যাঙ্গেল গুলো আমরা লিখি নাই, এই অ্যাঙ্গেল গুলো আমরা লিখে ফেলি। দিস ওয়াজ 20 ডিগ্রি এন্ড দিস ওয়াজ 15 ডিগ্রি। তো এখন 4 ডিগ্রি টু দা লেফট আর রেজাল্টেন্টের ভ্যালুটা কত, আমরা দেখি কত সেন্টিমিটার লম্বা লাইন আসছে, তাহলে পরে আমরা বুঝতে পারবো কত সেন্টিমিটার লাইন হয়। দেখি 1 2 3 4 5 6 7 8 সেন্টিমিটার লম্বা লাইন আসে। তো তাহলে 8 সেন্টিমিটারে কত নিউটন রিপ্রেজেন্ট হবে, 1 সেন্টিমিটারে 500 নিউটন। তো তাহলে 8 সেন্টিমিটারে কত হবে, 8 ইন্টু 500, তো তার মানে কত, 4000 নিউটন। তো তাহলে ফোর্সের ভ্যালু হলো 4000 নিউটন, আর অ্যাঙ্গেলটা কত, 4 ভাই ডিগ্রি। আমার এখানে একটু প্রবলেম হয়েছে। কি, ও 400 নিউটন ধরছিলাম, হ্যাঁ। সো লাইক এটা 400 কোন আন্দাজে ধরলা, ঠিক আছে কেন ধরছো, জানি সমস্যা নাই। ধরছিলাম ভাই। 10.1 সেন্টিমিটার আসছে, তো এটা মাল্টিপ্লাই করে 4040 নিউটন আসছে। হ্যাঁ, ওইটা কোনো সমস্যা নাই, 4040 আসলে পরে এত বড় কোনো ডিফারেন্স না। 4 ডিগ্রি টু দা লেফট অফ দা ফরওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, তো এইটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 5 এর কাজ। আমরা দেখি অ্যান্সারটা মিলায় কি বলতেছে ওরা অ্যান্সারে আসলে। এই যে ওরা এখানের মধ্যে 4100 নিছে, তো ওদেরটা এখানের মধ্যে 4100 আসছে। সো আমাদেরটা ওরকম কাছাকাছি আসতো ডায়াগ্রামে আমাদের, তাহলে মোস্ট প্রবাবলি একটু অ্যাঙ্গেল নিয়ে বা ডায়াগোনালের ওই ভ্যালুটা বের করা নিয়ে একটু সমস্যা হয়েছে, ঠিক আছে। আর মোর অর লেস আমাদের একই জিনিস আসার কথা। তো এই জিনিসটা গেল আমাদের অ্যাডিং ফোর্সেস এর যে চ্যাপ্টারটা, হ্যাঁ, অ্যাডিং ফোর্সের এই চ্যাপ্টারের মধ্যে এটা আমাদের অ্যাকচুয়ালি যে নোটপ্যাডের মধ্যে আঁকছি, তো তাহলে পুরোপুরি লাইনগুলা ঠিক মতো মোস্ট প্রবাবলি অ্যাকিউরেট হয় নাই, খাতায় আঁকলে পরে আরো সুন্দর মতো বের করা যায়, বুঝছো। তো এখন এইটা গেল আমাদের ফার্স্ট এডটা
পেজ নাম্বার 16 এর হোমওয়ার্কের সলিউশন। এখন পেজ নাম্বার 22, এই যে পেজ নাম্বার 22 এইটা। তো এখন এখানের মধ্যে দেখি আমাদের কোশ্চেনস গুলাতে কি বলতেছে। কোশ্চেন নাম্বার 1, in terms of Newton's laws of motion, explain why this book will sit stationary on a table। যে একটা বই একটা টেবিলে স্টেশনারি কেন থাকবে, নিউটনস লজ অফ মোশন দিয়ে বলো। তো এখন একটা অবজেক্ট রেস্টে আছে, সে রেস্টে কেন থাকতেছে বা স্টেশনারি কেন থাকতেছে? বিকজ একটা বই রেস্টে আছে মানে কি, একটা বই রেস্টে আছে মানে তার উপরে আনব্যালেন্সড ফোর্স হলো 0। তো আনব্যালেন্সড ফোর্স 0 হইলে সে কি করবে না, মুভ করবে না। তো এটা কোন নিউটনস ল? এটা হলো নিউটনস ফার্স্ট ল, তাই না? নিউটনস ফার্স্ট ল বলে যে an object at rest will stay at rest until or unless there is an unbalanced force acting on it। সো তাহলে বইয়ের উপর আনব্যালেন্সড ফোর্স 0 কেন, ওইটা আমরা ওরকম বইয়ের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দিয়ে দেখাই দিতে পারি। যে বইয়ের উপর ডাউনওয়ার্ড ফোর্স, যে ওয়েট যতটুকু কাজ করতেছে তার উপরে টেবিলের থেকে যে নরমাল রিঅ্যাকশন ফোর্স পাইতেছে উপরের ডিরেকশন, ওই ফোর্সটা ওয়েটটাকে ব্যালেন্স করে দিতেছে। সো এটা হলো একটা কথা। সো দিস ওয়াজ 1A। 1B তে কি বলতেছে, describe and explain what will happen if your hands then put an upward force on the book that is greater than the weight। তুমি ওয়েটের থেকে যদি বেশি আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করো দেন তাহলে কি করবে? তখন বইটা টেবিলের সাথে আর কন্টাক্টে থাকতে পারবে? তখন আর টেবিলের সাথে কন্টাক্টে থাকতে পারবে না, বিকজ দেয়ার উইল বি অ্যান আনব্যালেন্সড ফোর্স অন দ্য বুক ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন। সো তাহলে বইটা কি করবে? আনব্যালেন্সড ফোর্স কাজ করলে, কোন একটা কিছুর উপর আনব্যালেন্সড ফোর্স কাজ করলে সে কি করে? অ্যাসেলারেট করে না? সো তাহলে সে কি করবে? অ্যাসেলারেট করবে। কোন দিকে? যেদিকে আনব্যালেন্সড ফোর্স পাইতেছে ওই দিকে। সো এই যে ফার্স্টে, in terms of Newton's laws of motion, weight is balanced by the normal reaction force, so resultant force is 0, so acceleration 0। তো as per Newton's first law of motion, সে যা করতেছিল তাই করতে থাকবে, যে রেস্টে ছিল রেস্টেই থাকবে। দেন বি নাম্বারে তুমি যদি একটা আপওয়ার্ড ফোর্স বেশি দাও ওয়েটের থেকে, তো তাহলে কি করবে? it will accelerate upwards as per Newton's first law। যে Newton's first law কি বলে? an object at rest will stay at rest, an object in motion will stay in motion until or unless an unbalanced force acting on it। তো আনব্যালেন্সড ফোর্স এক্সার্ট হইলে কি করবে? অ্যাসেলারেট করবে। ঠিক আছে? তো তাহলে এইটা। তো এরপরে আমাদের কোশ্চেন নাম্বার সি তে কি বলতেছিল দেখি। কোশ্চেন নাম্বার সি তে বলতেছে, explain why you feel the book when your hands put an upward force on it। কেন? বিকজ তুমি বইয়ের উপর একটা আপওয়ার্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স এক্সার্ট করতেছো। সো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল কি করবে? বইটাও তোমার হাতের উপর একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করবে, তাই না? সো তাহলে এই জিনিসটা হলো আমাদের 1 এর সি এর অ্যানসার। এরপরে কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, 2A তে সেখানে কি ডাউনওয়ার্ডটা করতে হবে, লিখতে হবে মানে? হ্যাঁ, তুমি বইয়ের উপর আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করতেছো, সো তাহলে অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল ডিরেকশনটা যে অপোজিট ওইটা তো বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরেই বলতেছে কি, ক্যালকুলেট দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য বেস্ট ফিট লাইন অন দ্য গ্রাফ ইন ফিগার ডি। ফিগার ডি কোনটা? এই যে ফিগার ডি। সো গ্রেডিয়েন্ট অফ দ্য বেস্ট ফিট লাইন গ্রাফ বের করতে বলছে, দেন কি করতে বলছে? and thus work out the mass of the trolley that was accelerated in the first investigation। আচ্ছা, সো তাহলে গ্রেডিয়েন্ট বের করে বলছে, ম্যাস বের করতে। তো এখন এখানের মধ্যে দেখো আমাদের গ্রাফটা কি গ্রাফ? অ্যাসেলারেশন ভার্সেস ফোর্স গ্রাফ। সো অ্যাসেলারেশন ভার্সেস ফোর্স গ্রাফ, f equals to ma, y axis এ অ্যাসেলারেশন প্লট করছে। সো তাহলে a is equal to f by m or a is equal to 1 by m into f। So y equals to mx plus c। এটার সাথে যদি কম্পেয়ার করি, the graph is passing through the origin, y axis এ acceleration, x axis এ force। তো তাহলে গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? 1 by mass, তাই না? তো তার মানে আমরা গ্রেডিয়েন্ট যেটা পাবো that will give us 1 by mass। সো তাহলে গ্রেডিয়েন্ট কে 1 by অ্যানসার করলে পরে আমরা কি পাবো? the mass of the object। তো তাহলে আমরা ফার্স্টে গ্রেডিয়েন্টটা দেখি, গ্রেডিয়েন্টটা কত আসে। তো আমরা একটা এখানে তোমাদের এখানের মধ্যে আরেকটা জিনিস বলি, যে তোমরা যখন নাকি গ্রেডিয়েন্ট বের করবা গ্রাফ থেকে, সবাই একটু ভালো মতো খেয়াল করে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। when you will
determine the gradient from the graph, you will have to show the triangle that you are using. তুমি কোন ট্রায়াঙ্গেলটা ইউজ করতেছো for finding the gradient, ওই ব্যাপারটা দেখাইতে হবে। কেমন বলতেছি, this is the point and this is the point, these are the 2 points that you will be considering. মনে করো আমি নিলাম যে আমি গ্রেডিয়েন্ট বের করব, আমি নিলাম যে এই দুটো পয়েন্ট ইউজ করে আমি বের করব যে y2 y1 ডিভাইডেড বাই x2 x1, এটা দিয়ে আমি গ্রেডিয়েন্টটা বের করব। so I will have to show the triangle that I am using in order to find the gradient. তোমাকে বড় করে একটা ট্রায়াঙ্গেল কনসিডারেশনে নিতে হবে সো দ্যাট তোমার অ্যাকিউরেসি বাড়ে। কেন বড় ট্রায়াঙ্গেল নিলে অ্যাকিউরেসি বাড়ে ওই ব্যাপারগুলো আমরা ইউনিট 3 তে কভার করব, ঠিক আছে? সো এখন এখানের জন্য কাজটা কি, this is the change in x axis which is 0.5 newton, this is the change in y axis that is 1 meter per second square, ঠিক আছে? এই যে 1.2 আর এখানে কত 0.2, সো তাহলে মাইনাস করলে কত হবে, এটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখানে 0.1 আর এখানে 0.6, সো তাহলে 0.6 মাইনাস 0.1 করলে কত হবে 0.5, সো তাহলে গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু কি আসে, গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু আসে চেঞ্জ ইন y ডিভাইডেড বাই চেঞ্জ ইন x, সো তাহলে 1 বাই 0.5 দ্যাট ইজ 2, সো তাহলে আমার গ্রেডিয়েন্ট আসলো 2। এখন আমি কি জানি, mass is equal to 1 by gradient, সো তাহলে mass is equal to কত হবে 1 by 2 that is 0.5 কিলোগ্রাম। ব্যাপারটা বোঝা গেছে সবার? এটাই করছি যে মানে y2 y1 ডিভাইড বাই x2 ওইটাই x1, আমিও ওইটাই করছি, হ্যাঁ আমিও এখানের মধ্যে এইটাই করছি, ওইটাই আমি সেম শুধু ভ্যালুই দিচ্ছে। হ্যাঁ আমি আমি সবচেয়ে এখানের ইয়াগুলো মধ্যে লাস্টের এক্সাক্ট গুলো কাজটাই করছি, শুধু এখানের মধ্যে অন্য একটা প্রসিডিওর দেখাইলাম যে অ্যাকচুয়ালি কিভাবে করে, বুঝছো? আচ্ছা তোমাদের এই ট্রায়াঙ্গেল এমন শো করে তুমি আবার তোমার প্রসিডিওরও ফলো করতে পারো, ওইটাই আসলে ভালো। এটা হলো x2 y2 that is 0.6 and 1.2, আর এটা হলো x1 y1 that is 0.1 আর 0.2, সো তাহলে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু কি হবে, gradient is equal to y2 minus y1 divided by x2 minus x1, তো এখন y2 হলো 1.2, y1 হলো 0.2, x2 হলো 0.6, x1 হলো 0.1, so this gives us কত 2 ইউনিট আসবে পার কেজি, গ্রেডিয়েন্ট হলো পার কেজিতে, সো তাহলে 1 বাই গ্রেডিয়েন্ট করলে আমরা কি পাবো, ম্যাস পাবো, সো দ্যাট উইল গিভ 0.5 কেজি। সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে করে গ্রেডিয়েন্টটা ডিটারমাইন করব? গ্রেডিয়েন্ট সবাই বের করতে পারো জানি, কিন্তু আমাদের এই ট্রায়াঙ্গেলটা শো করতে হবে। তুমি যেই দুটো পয়েন্ট নিছো ওই দুটো পয়েন্টের মধ্যে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করতেছে ইউ উইল হ্যাভ টু শো দা ট্রায়াঙ্গেল, এই ওয়ার্কিংটা তারা দেখতে চায় গ্রাফের মধ্যে, বুঝতে পারছো? আচ্ছা এই মিটিংটা টাইম অলমোস্ট শেষ, তোমরা নেক্সট সেশনটার মধ্যে জয়েন করো তাড়াতাড়ি। আজকে বাকি সবাই কই? আজকে মানুষজন এত কম, 8 জন 9 জন। গ্রামে হয়তো বা আফনান স্যার স্যাটারডে তে শুরু করবে, আজকে শুরু করতে নিছিল। স্যাটারডে তে টাইম আছে? না টাইম ক্ল্যাশ খাবে হয়তো বা। আচ্ছা 3টা পর্যন্ত আরেকজনের ক্লাস, 4টায় সাদিয়াপুর ক্লাস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এখন আমাদের কোশ্চেন নাম্বার 2 এর এ আমরা দেখলাম, কোশ্চেন নাম্বার 2 এর এ ডান। 2 এর বি তে কি বলতেছে আমরা দেখি, স্টেট হোয়াট কোয়ান্টিটি দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন অন গ্রাফ ইন ফিগার ই রিপ্রেজেন্ট। ফিগার ই এর গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয় এন্ড ওই কোয়ান্টিটিটা বের করতে বলছে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি, তো তার মানে গ্রেডিয়েন্ট বের করতে বলছে, বেসিক্যালি গ্রেডিয়েন্ট বের করতে বলছে আর বলছে যে গ্রেডিয়েন্টটা আমাদেরকে কোন কোয়ান্টিটি দেয়। আচ্ছা আচ্ছা ভাই এক সেকেন্ড বলো। এই নাম্বারে আমি f ইকুয়াল m এ দিয়ে মানে ফোর্স 0.1 ম্যাসটা ইয়া রাখছি, তারপরে ইনটু 0.2 করছি, সো 0.5 কেজি আসছে। ওইটা তো আসবে, তোমার যে কোনো পয়েন্ট নিলে পরে তো f ইকুয়ালস টু m এ দিয়ে প্রত্যেকটা জায়গাতেই ম্যাস 0.5 আসবে, কিন্তু তোমার
গ্রেডিয়েন্ট ইউজ করে তুমি কিভাবে ম্যাথটা বের করছো ওইটা দেখানোর জন্য এমন ওয়েতে করতে হবে। ও শিট, আচ্ছা ঠিক আচ্ছা আছে? ঠিক। আচ্ছা, তো এখন বলতেছে ফিগার ই এর, এই যে ফিগার ই হলো এই গ্রাফটা, এই যে অ্যাসেলারেশন ভার্সাস 1 বাই মাস গ্রাফ। সো দিস ইজ ইন্টারেস্টিং, অ্যাসেলারেশন ভার্সাস 1 বাই মাস। সো এখন f equals to ma, a is equal to f by m, or a is equal to f into 1 by m. এটা কেন করলাম? বিকজ এই যে দেখো y equals to mx plus c, এখানে প্লাস 0। তো এখন the y intercept is 0, যে the graph is passing through the origin, x axis এ 1 by mass, so x axis এ হলো 1 by mass আর y axis এ হলো acceleration। তো তাহলে গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? গ্রেডিয়েন্ট আমাদেরকে ফোর্স দিবে, তাই না? সো তাহলে গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কিভাবে কি পয়েন্ট বের করতে পারি আর কোন কোয়ান্টিটি বের করতে পারি আমাদের এখন থেকে এমন y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করে দেখাইতে হবে। বুঝা গেছে? এই জিনিসটা তো আমরা ডিটেইল ওয়েতে শো করছিলাম যে y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে কিভাবে কম্পেয়ার করতে হয়, তাই না? তো তাহলে এমন ওয়েতে অ্যাকচুয়ালি বের করতে হয়। এই লার্নিং টিপের মধ্যে অনেক সুন্দর মতো লেখা আছে যে অ্যাকচুয়ালি কিভাবে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কোন কোন জিনিসগুলো বের করতে পারি। এটা এই স্ট্রেট লাইনের এই লার্নিং টিপের মধ্যে দেওয়া। এই জিনিসটা পড়লে পরে সবার কাছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? এন্ড আমরা আগে ওই জিনিসটা নিয়ে ডিসকাস করছিলাম। সো আমরা ফার্স্টে বের করে ফেললাম যে কোন কোয়ান্টিটি দিবে আমাদেরকে। গ্রাফ ই এর গ্রেডিয়েন্ট আমাদেরকে ফোর্স দিবে, ঠিক আছে? the gradient of the graph e, that is acceleration versus 1 by mass graph, হ্যাঁ, acceleration versus 1 by mass graph এর গ্রেডিয়েন্ট আমাদেরকে দিবে ফোর্স। সো এখন আমরা গ্রেডিয়েন্টটা বের করব। in order to find the gradient, what we will do, again বড় সরো দেখে একটা ট্রায়াঙ্গেল নিব গ্রেডিয়েন্টটা বের করার জন্য। we will show the triangle, and this is x1 y1, that is 1.0 and 0.5, and this is x2 y2, that is 2.0 and 1. তো এখন এখানে থেকে আমরা কি করতে পারবো? we will find the gradient. so gradient is equal to কি হবে? y2 minus y1 divided by x2 minus x1, that is 1 minus 0.5 divided by 2 minus 1. so this will give us 0.5 divided by 1, কত আসবে? 0.5 ই তো আসে নাকি? 0.5 ই আসবে। তো তাহলে this will be 0.5, but the quantity will not be any other thing other than force, ঠিক আছে? আমাদের ফোর্স ছাড়া অন্য কিছু হইতে পারবে না, বিকজ আমরা y equal to mx plus c এর সাথে কম্পেয়ার করে দেন দেখাইলাম যে y axis এ যদি অ্যাসেলারেশন আর x axis এ যদি 1 by mass স্কেচ করি, তো তাহলে পরে আমাদের গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? ফোর্স দিবে। এইটা অ্যাকচুয়ালি তোমরা অ্যানসার শিটে অ্যাকচুয়ালি কিভাবে লিখবো ওইটা আমি এখানের মধ্যে শো করে দেই, তাহলে যেন তোমাদের মেইন এক্সামে মার্ক না হারাও। সো দিস ইজ পেজ নাম্বার 22, কোশ্চেন নাম্বার 3b, তাই না? সো এখন তোমার y is f is equal to ma, এটা আমি ইনস্ট্রাকশন লিখে দিতেছি যেন তোমাদের মনে থাকে যে কিভাবে করতে হয়। make the quantity plotted on the y axis the subject of the equation. make the quantity plotted on the y axis subject of the equation, and also separately write down the quantity plotted on the x-axis so তাহলে এখানের মধ্যে কাজটা কি? acceleration is the subject of the equation because acceleration is plotted on the y-axis. so তাহলে এখন বলছি কি, পরে বললাম যে x-axis এ যেই জিনিসটা প্লট করা হয়েছে ওইটাকে আলাদাভাবে লিখতে। সো তাহলে x-axis এ প্লট করা হয়েছে হলো 1 by m। সো তাহলে 1 by m কে যদি আলাদা করে লিখতে চাই, সো তাহলে f into 1 by m,
সো তাহলে এখন now compare with y equal to mx plus c. Y is equal to mx plus c. সো তাহলে আমরা কি লিখব? Y is equal to mx plus c. A is equal to f into 1 by m plus 0. দেন এরকম অ্যারো দিয়ে এমন শো করব, ঠিক আছে? সো a graph of acceleration versus 1 by m will pass through the origin and the gradient will be equal to the force. F. Yes, sir. So this is the way you will actually show যে ফার্স্ট এরকম ভাবে শো করবা যে আমরা এর জন্য বলতেছি যে গ্রেডিয়েন্ট থেকে আমরা ফোর্স পাবো, দেন গ্রেডিয়েন্টটা বের করে ফোর্স বের করে বললা গ্রেডিয়েন্টের ভ্যালু এত, তো তার মানে ফোর্সের ভ্যালু এত। বুঝা গেছে সবার কাছে প্রসিডিওরটা কিভাবে করতে হবে? যে ইকুয়েশনে দেওয়া থাকুক আর যেই গ্রাফি দেওয়া থাকুক ওইটার রিলেভেন্ট একটা ইকুয়েশন নিয়ে দেন কি করবা, যে কোয়ান্টিটিটা ওয়াই অ্যাক্সিসে প্লট করা আছে তাকে সাবজেক্ট করবে ইকুয়েশনের, দেন y equal to mx plus c ইকুয়েশনের সাথে যে একটা স্ট্যান্ডার্ড অর জেনারেল স্ট্রেট লাইন ইকুয়েশনের সাথে কম্পেয়ার করবা, দেন দেখবা যে আমাদের y ইন্টারসেপ্ট কি হয় এন্ড গ্রেডিয়েন্টটা কি দেয়। বুঝা গেছে? তো এমন ভাবে আমাদের অ্যাকচুয়ালি কাজটা করা লাগবে। সো দিস ওয়াজ অ্যাবাউট কোশ্চেন নাম্বার 3, well 2b ছিল, সরি ওখানে ভুলে 3 লিখছিলাম আমি, এটা মুছে 2 লিখে দেই। তবে c0 কেন হলো এটা বুঝতে পারলাম। c0 কেন হলো যে তোমার ইকুয়েশনের মধ্যে দেখো যে y equal to mx plus কি বলে f equals to m এ যে আছে, তো এখন a is equal to f by m, সাথে তো আর প্লাস ফর্মে কিছু নাই, তো প্লাস কিছু নাই মানে প্লাস কত 0, বুঝতে পারছো? আচ্ছা ওইটার জন্য সাথে প্লাস ফর্মে কিছু নাই, তো তার মানে প্লাস আছে কত 0 আছে, তো তার মানে প্লাস ফর্মে কিছু না থাকা মানে দ্যাট ইজ বাউন্ড টু বি আ স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন। বুঝতে পারছো? আচ্ছা, সো এখন এরপরে আমরা এখানের মধ্যে দেখি দিস ইজ কোশ্চেন নাম্বার 2 ডান, এন্ড কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস। আচ্ছা, এগুলো বাচ্চাদের কাজ দেখে মনে হইতেছে, ম্যাথ দেওয়া রেজাল্টেন্ট ফোর্স দেওয়া এফ ইকুয়ালস টু এম এ দিয়ে বের করবে, এটা করে দিব না। ফোর্স দেওয়া ম্যাথ দেওয়া এফ ইকুয়ালস টু এম এ, 2 kg অফ bananas is dropped, ওয়েট হলো এত, তো তাহলে ওয়েট জানি ম্যাস জানি, তো তাহলে অ্যাসেলারেশনটা তো অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সমানই আসবে, সো এটাও আমরা করব না। ডি নাম্বারে ডিউরিং আ ট্যাকল, এটা কোন ট্যাকল? এটা ফুটবলার্স ট্যাকল। এটা কিসের মধ্যে? টু ফুটবলার্স কিক আ স্টেশনারি বল এট দ্য সেম টাইম। আচ্ছা, দুইটা ফুটবলার একটা স্টেশনারি বলকে কিক করতেছে, আচ্ছা, উইথ দ্য ফোর্সেস অ্যাক্টিং ইন অপোজিট ডিরেকশন। তো এই যে ফুটবল, তো দুইজন অপোজিট ডিরেকশনে কিক করতেছে, যে এইখানে দাঁড়ানো ফুটবলারটা এইদিকে কিক করতেছে আর এইখানে দাঁড়ানো ফুটবলারটা এইদিকে কিক করতেছে। তো এখন কি হয়েছে, one kick has a force of 210 newton, the other kick has 287, the mass of the football is 430 grams। so তাহলে এই দুইটা ফোর্স, একটা হলো 210 আর একটা 287, আমরা দেখে বুঝতে পারতেছি 287 বড়, সো তাহলে রেজাল্টেন্ট কত, বড় ফোর্স মাইনাস ছোট ফোর্স, ওইটা করলাম। ম্যাস দেওয়া আছে 430, কিন্তু এটা কিসে দেওয়া, গ্রাম, তো গ্রাম থেকে কিসে নিতে হবে, কেজিতে নিতে হবে, তো তার মানে 0.43 কেজি। তো এই তো আমরা ম্যাস জেনে গেছি, রেজাল্টেন্ট ফোর্স মাইনাস করে বের করলাম, দেন
f equals to ma দিয়ে বের করব অ্যাসেলারেশনের ভ্যালু কত হয়। এটা অ্যানসার মিলানোর কোনো মানে নাই। 179 আগের গুলো আমরা তাও অ্যানসার গুলো দেখে নেই একবার। আগের গুলো আমরা যা যা বলছি ওগুলো জিনিস কি কি আছে, ঠিক আছে নাকি? আচ্ছা, এই যে এখানের মধ্যে সি নাম্বারের অ্যানসারটা যে নিউটনস থার্ড ল, ইট উইল অফার অ্যান ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স সো দ্য হ্যান্ডস অন দ্য বুক। তো তাহলে টাচ সেন্সরস ইন দ্য স্কিন ডিটেক্ট দিস রিঅ্যাকশন ফোর্স, যে আমাদের হাতে যে স্কিন আছে ওখানের জন্য আমরা এটা সেন্স করতে পারতেছি। দেন ওই ম্যাস গ্রেডিয়েন্ট থেকে পাইছি কত 0.5 কেজি। দেন গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, ফোর্স দিবে। আমরা ফোর্স শুধু বললে হবে না, এটা অ্যাকচুয়ালি কি বলতে হবে, not any random force is equal to ma। কোন ফোর্স is equal to ma? unbalanced force or resultant force, or এইখানে তার আরেকটা নাম দিছে accelerating force, যে ফোর্সটা অ্যাসেলারেশন করায় আর কি, ঠিক আছে? unbalanced force, resultant force or accelerating force সবগুলো সেম জিনিসই, যেই ফোর্স ইকুয়ালস টু ma হয়। দেন এখানের মধ্যে অ্যাসেলারেশন গুলো তারা বের করছে, আমাদের এখানে ভুল যাওয়ার কথা না, ভুল গেলে পরে আসলে কিছু বলার নাই। তো এটা গেল আমাদের পেজ নাম্বার 22 এর কোশ্চেনস গুলা। এরপরে আমাদের ছিল পেজ নাম্বার 27। এই যে পেজ নাম্বার 27 এর কোশ্চেনস। পেজ নাম্বার 27 এর অলরেডি আমরা একটা কোশ্চেন করছিলাম, কোশ্চেন নাম্বার 3 করছিলাম আগেই। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এ একটা জিনিস বলছে গ্রাফ পেপারে ড্র করতে ভেক্টর ডায়াগ্রাম আর কি। তো কি বলছে দেখি 1a তে, on graph paper draw a velocity vector from a for a stone fired at a catapult at 45 degree to the horizontal। 45 degree to the horizontal এ একটা ভেলোসিটি একটা ভেলোসিটি ভেক্টর ড্র করতে বলছে। এখন বলতেছে কি your arrow should be 10 centimeter long। তার আমাদেরকে লেন্থ বলে দিছে অলরেডি 10 centimeter, so we don't have to worry about the scale। তার আমাদেরকে যা বলে দিছে ওইভাবেই আমরা আঁকবো। তো 10 সেন্টিমিটার রিপ্রেজেন্টিং আ ভেলোসিটি অফ 10 মিটার পার সেকেন্ড। তো তার মানে আমরা স্কেল বুঝে গেছি যে 1 সেন্টিমিটারে 1 মিটার পার সেকেন্ড রিপ্রেজেন্ট করতেছে তারা, ঠিক আছে? draw onto your diagram the horizontal and vertical components that would make up the overall velocity। so তাহলে 10 মিটার পার সেকেন্ড at an angle of 45 degree with the horizontal, এমন ভাবে আমরা ডায়াগ্রামটা ড্র করার পর দেন বলছে তুমি এখানে থেকে কম্পোনেন্ট গুলা কত কত হবে এটা বের করো। এখন বলতেছে use a ruler to measure the size of the horizontal and vertical component and convert these lengths into meter per second using the same scaling। ব্যাপারটা একদম প্যারালেলোগ্রাম রুলের এক্সাক্ট রিভার্স। হ্যাঁ, ব্যাপারটা একদম প্যারালেলোগ্রাম রুলের এক্সাক্ট রিভার্স প্রসিডিওর। ব্যাপারটা দেখো, আমরা প্যারালেলোগ্রামে কি করতাম, দুইটা ফোর্স আঁকতাম, তাদেরকে দিয়ে প্যারালেলোগ্রামটা বানাইতাম, দেন ডায়াগোনাল থেকে আমরা কি পাইতাম, ডায়াগোনাল থেকে আমরা পাইতাম যে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত। সো এখন আমাদেরকে আগে রেজাল্টেন্ট ফোর্সটাই বলে দিছে, দিস ইজ নট ফোর্স, দিস ইজ ভেলোসিটি। সো রেজাল্টেন্ট ভেক্টরটা বলে দিছে, তো আমরা ডায়াগোনালটা জানি। তো এই ডায়াগোনাল ইউজ করে আমরা কি করব, প্যারালেলোগ্রাম বানাবো। রেক্টেঙ্গেলও তো একটা প্যারালেলোগ্রাম, তাই না? তো আমাদের এখানের মধ্যে বলছে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সরি, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 সেন্টিমিটার লম্বা একটা লাইন। সো লেটস সি 1 সেন্টিমিটার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 সেন্টিমিটার লম্বা একটা লাইন আঁকলাম। এখন বলতেছে তুমি এইটা থেকে তার হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা বের করবা। সো লেটস কমপ্লিট দা প্যারালেলোগ্রাম। হ্যাঁ, আমরা প্যারালেলোগ্রামটা কমপ্লিট করে ফেলি। সো এই আমাদের প্যারালেলোগ্রামটা, এক্সট্রা সাইড গুলো মুছে দেই যেন তোমরা বুঝতে পারো আসলে। সো এই আমাদের প্যারালেলোগ্রামটা হয়ে গেল না?
So this is the actual velocity, which is what? 10 meter per second. Sorry, 10 centimeter line, which is 10 meter per second. This is 10 meter per second. So what are the horizontal and vertical components of the velocity? The horizontal component is this one, তাই তো? Horizontal component টা হলো এইটা, আমরা দেখি এখানে কত সেন্টিমিটার লম্বা লাইন আসে। তো এখানের জন্য আমরা গুনি কত সেন্টিমিটার লাইন আসে। 1 2 3 4 5 6 7 7.1 or 7 এরকম কাছাকাছি 7.1। ভার্টিক্যালের জন্য আমাদের সেম আসবে, কত হয়? 7.1 7 সেন্টিমিটারই আসে আসলে। তো এখন এখানের মধ্যে আমরা দেখি 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 4 5 6 7 সেন্টিমিটারই হয় আসলে। ঠিক আছে, তো তাহলে আমাদের 7 সেন্টিমিটার হরাইজন্টাল লাইন, 7 সেন্টিমিটার ভার্টিক্যাল লাইন দুইটা সমান কেন আসলো? বিকজ অ্যাঙ্গেলটা হলো 45। তো sin 45 আর cos 45 এর ভ্যালু তো সমানই হয়, তাই না? sin 45 আর cos 45 এর ভ্যালু হলো সেম। তো তাহলে আমাদের হরাইজন্টালি 7 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারে হলো 1 মিটার পার সেকেন্ড। তো তাহলে 7 সেন্টিমিটারে কত হবে? 7 into 1, that is 7 মিটার পার সেকেন্ড হলো হরাইজন্টাল ভেলোসিটির কম্পোনেন্ট। আর এখানেও 7 সেন্টিমিটার, তো তার মানে ভার্টিক্যাল ভেলোসিটি আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে? 7। এইটা আমরা চেক করতে পারি, কিভাবে চেক করতে পারি? এটা কিন্তু আমাদের অলরেডি কাজ করা শেষ। এখন আমাদের চেক করা যায় কিভাবে? 10 cos 45 ভ্যালুটা কত আসে? 7.07 7.0 সামথিং। তো তাহলে পরে ওইটা আমাদের 7 আসছে, এটা আমাদের জাস্টিফাইড। ঠিক আছে, সবার কি প্রসিডিওরটা নিয়ে কোনো কনফিউশন আছে? আমরা ফার্স্টে ডায়াগোনালটা পাইছি যে উই নো দা অ্যাকচুয়াল ভেলোসিটি। তো এই অ্যাকচুয়াল ভেলোসিটিটা ইউজ করে আমরা তার কম্পোনেন্ট গুলাতে ডিভাইড করলাম। আর আগের গুলাতে আমরা কি করছিলাম? আমরা বাকি ফোর্স গুলা জানি, রেজাল্টেন্টটা জানি না। তো বাকি ফোর্স গুলা দিয়ে প্রথমে প্যারালেলোগ্রামটা বানাইতাম, দেন আমরা ডায়াগোনাল থেকে কি পাইতাম? রেজাল্টেন্টটা পাইতাম। এখানের মধ্যে আগে আমরা ডায়াগোনাল জানি, তো ডায়াগোনাল ইউজ করে আমরা প্যারালেলোগ্রামটা বানাইছি, দেন ওখানে থেকে হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা বের করছি। বুঝা গেছে? রিক্তে বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তো তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1 এর এ, ফার্স্ট এ পার্ট ছিল এটা। এখন বলতেছে এই যে কম্পোনেন্টে তারা পরে চেক করতে বলছে, আমরা এটা অলরেডি চেক করেও ফেলছি। যে কম্পোনেন্টে আমরা চেক করলাম যে আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা ঠিক আছে। বুঝা গেছে? সো দ্যাট ওয়াজ কোশ্চেন নাম্বার 1। এখন কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, লেটস সি। এটা একদম ইজি। A javelin is thrown at 16 meter per second at an angle of 35 degree up from the horizontal. So তাহলে horizontal এর সাথে 35 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে এরকম থ্রো করা হয়েছে একটা javelin. Calculate the horizontal and vertical components of the javelin's motion. 16 cos 35 is the horizontal, 16 sin 35 is the vertical. এটা আলাদা করে করায় দেওয়ার কিছু নাই। 3 নাম্বার আগে করানো হয়েছে। 4 নাম্বারে কি বলতেছে? ওয়াও, এখানের মধ্যে কি বিয়ারিং আসছে, ভেরি গুড। বিয়ারিং তো সবাই পারো, ম্যাথসে করছো না এসাস? ঠিক আছে, তো তাহলে আমরা এখানের মধ্যে দেখি a plane is flying at 240 meter per second, very good, on a bearing of 125 degree due north. 125 degree due north মানে কোন দিকে এসাস? ডিউ নর্থ হলে তো পরে দাঁড়াও 125 ডিগ্রি ডিউ নর্থ। এটা ঘুরে ঘুরে বুঝছো ইয়া হবে না? আমরা কোন দিকে ঘুরি? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ঘুরি আমরা। ক্লকওয়াইজ। সো তাহলে 125 ডিগ্রি মানে কত? ফার্স্ট 90 ডিগ্রি হলো ইস্টের সাথে গেল 90 গিয়া, ডিগ্রি তারপরে ইয়া করব। এটা 125 এর সাথে মাইনাস করে দেখব কত ইয়া তাহলে আসে। 35 ডিগ্রি। হ্যাঁ,
তো তাহলে এই যে 125 ডিগ্রি অ্যাঙ্গেলে সে গেল 240 মিটার পার সেকেন্ডে। আচ্ছা, এখন বলতেছে ক্যালকুলেট দ্য ভেলোসিটি কম্পোনেন্ট ডিউ সাউথ এন্ড ইটস ভেলোসিটি কম্পোনেন্ট ডিউ ওয়েস্ট। তারা এখানের মধ্যে বলদের মতো কোশ্চেন করছে, পরে যা বলেই দিছে যে সাউথ আর ইস্টের সাথে কম্পোনেন্ট গুলি কত হয়, তো মানুষজনকে বুঝাই দিছে যে সাউথ ইস্ট কোয়াড্রেন্ট দিয়ে যাবে, বুঝছো? তো তাহলে এখানের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 35 ডিগ্রি, তাই না? দ্য অ্যাঙ্গেল উইথ দ্য ইস্ট, হ্যাঁ, ইস্টের সাথে অ্যাঙ্গেল হলো 35 ডিগ্রি। তো তাহলে 240 হলো ভেলোসিটির ভ্যালু, তো হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে, আর ইস্ট কম্পোনেন্টটা কত হবে, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos। তো তাহলে 240 cos 35 is the eastern component and 240 sin 35 is the southern component, তাই না? তো এইভাবে করে আমরা বের করে ফেলতে পারি the components of the velocity of the plane। বুঝা গেছে? সো এইটা আমাদের অ্যানসারটা মিলাই নেই, দেখি বাকিগুলা অ্যানসারগুলো ঠিক আছে নাকি। এই যে সো এই যে 7.1 মিটার পার সেকেন্ড, 7.1 or 7 যেটাই আসুক, মোর অর লেস আমাদের অ্যাকচুয়ালি হাতে ধরে ওই স্কেল ইউজ করে পেন ইউজ করে আঁকলে পরে আরো সুন্দর মতো করা যায়, বুঝছো? দেন এখানের জন্য আমাদের হরাইজন্টাল আর ভার্টিক্যালের ওইগুলা ওই ভ্যালুগুলো 7.07 ই কনভার্ট করলে 7.1 আসে। হ্যাঁ ওইটাই। 7.1 আসবে আর কি বেসিক্যালি। এরপরে এই যে 138 সাউথওয়ার্ডস, 197 ইস্টওয়ার্ডস, সো এইভাবে করে তারা বের করে ফেলছে। সো দ্যাট ওয়াজ পেজ নাম্বার 27। এখন আমাদের প্রজেক্টাইল মোশনের যে কোশ্চেনগুলা, প্রজেক্টাইল মোশনের ফার্স্টের দিকে একদম ইজি, যে একদম পুরো M1 এর কোশ্চেনগুলো মনে হয় তুলে দিছে এমন টাইপের লাগে। হ্যাঁ, এখানের মধ্যে দেখো ফার্স্টে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে, a boy throws a ball vertically at a velocity of 4.8 মিটার পার সেকেন্ড। সো তাহলে ভার্টিক্যালি উপরে মারছে, এটা কোনো প্রজেক্টাইল না, ঠিক আছে? ছুঁড়ে মারা মানে প্রজেক্টাইল, কিন্তু এটা আর কি ভার্টিক্যাল মোশন শুধু থাকবে এটার মধ্যে। তো বলতেছে কি, হাউ লং ইজ ইট বিফোর হি ক্যাচেস ইট अगेन, ঠিক আছে? পরে আবার ক্যাচ করতে বা বলটা উপরে যায় আবার নিচে নামতে কতক্ষণ সময় লাগবে এটা বের করতে বলছে। সো তাহলে এটা আমরা অনেক ওয়েতে বের করতে পারি। কি করা যায়, we know the initial velocity upwards, that is 4.8. we know the acceleration, initial velocity upward হলে acceleration কি হবে, নেগেটিভ। then we know যে সে এটা উপরে যায় আবার নিচে নামবে, সো তাহলে the displacement will be 0। তো এখন s equal to ut plus half at squared, এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো the time it takes, ঠিক আছে? এরপর বলতেছে what will be the ball's greatest height above the point of release। so greatest height, so greatest height বের করার জন্য আমরা এখানের মধ্যে কয়টা ইনফরমেশন জানি, u is equal to 4.8, a is equal to minus 9.81, at maximum height final velocity is 0, হ্যাঁ, at maximum height final velocity is 0, so তাহলে v square is equal to u square plus 2as, এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো 1 এর b, ঠিক আছে? তো এইগুলা আলাদা করে করাই দেওয়ার কিছু না, এগুলা জিনিস অ্যাকচুয়ালি তোমাদের পারা উচিত সবার। কারো তো এটার মধ্যে কোনো সমস্যা হয় না, হইছে কোশ্চেন নাম্বার 1 এ? আচ্ছা, তো এরপরে কোশ্চেন নাম্বার 2 আমরা দেখি। কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, the boy in question 1 now throws his ball, ওকে, কেমন কেমন করে বলতেছে, horizontally, ঠিক আছে, out of a high window with a velocity of 3.1 meter per second। সো তাহলে সে একটা বিল্ডিং এর উপরে যে, হ্যাঁ, একটা হাই টাওয়ারের উপরে যে কি করছে, horizontally থ্রো করছে at 3.1 meter per second। so this is a horizontal projectile। so তাহলে এমন ভাবে পড়বে আর কি বেসিক্যালি। তো এখন বলতেছে কি, a নাম্বারে 2 এর a, how long will it take to reach the ground 18 meter below। so তাহলে 18 মিটার নিচে নামতে কতটুকু সময় লাগবে। সো তাহলে 18 মিটার এটা তো ভার্টিক্যাল হাইট, তাই না? সো আমাদের ভার্টিক্যাল মোশন কনসিডার করতে হবে। সো কনসিডারিং ভার্টিক্যাল মোশন, তো ভার্টিক্যাল মোশন কনসিডার করলে পরে হাইট হলো 18, থ্রো করছে হরাইজন্টালি। সো ইনিশিয়ালি যদি হরাইজন্টালি থ্রো করে, সো তাহলে ইনিশিয়াল
ভার্টিক্যাল ভেলোসিটি হবে কত, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি হবে 0, ঠিক আছে। তো আর ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি যদি 0 হয়, এ হবে পজিটিভ, দ্যাট ইজ পজিটিভ 9.81। তো আমরা হাইট জানি, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি জানি, অ্যাসেলারেশন জানি। নাও ইউজিং দ্য ফর্মুলা h or s equal to ut plus half at squared, তখন আমরা বের করে ফেলবো the time taken to reach 18 মিটার, যে 18 মিটার হাইট নিচে নামতে কতটুকু সময় লাগে আর কি। and b নম্বরে বলতেছে how far away horizontally should his friend stand in order to catch the ball। so এখন এখানের মধ্যে considering horizontal motion এর মধ্যে আমরা জানি initial horizontal velocity is 3.1, acceleration is 0, and the time একটু আগে যে টাইমটা বের করছো তুমি a নম্বরে ওই টাইমটা, সো পার্ট এ তে যে টাইম বের করছো ওইটা, দেন কি করবা, s equal to ut plus half at square ফর্মুলা দিয়ে বের করতে পারবা what is the horizontal distance the friend should be apart in order to catch the ball। তো এইটা গেল। কোশ্চেন নাম্বার 3 তে আমি দেখলাম যে কয়জন একটু প্রবলেম ফেস করছো। সাইমা কালকে আমাকে এটা দিছিল প্রবলেম ফেস করছে। তো এই জিনিসটা আমরা দেখাই দেই পুরোটা, যে অ্যাকচুয়ালি কিভাবে কি করা লাগে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1 আর 2 নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আছে? ঠিক আছে, তো তাহলে কোশ্চেন নাম্বার 1 আর 2 আমরা বাদ দেই, অলরেডি বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। এন্ড কোশ্চেন নাম্বার 3 কি বলতেছে দেখো, a basketball is thrown with a velocity of 6 meter per second at an angle of 40 degree to the vertical। খুবই ইম্পর্টেন্ট ওয়েতে তারা বলে দিয়েছে অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করছে, ভার্টিক্যালের সাথে। সো we will have to be careful in determining the components। অ্যাঙ্গেল যার সাথে তার সাথে cos হবে, ঠিক আছে, এই ব্যাপারটাতে কেয়ারফুল থাকতে হবে। এখন বলতেছে এ নম্বরে if the hoop is 0.9 meter above the point of release will the ball rise high enough to go into the hoop। ঠিক আছে, আমরা এটা ক্যালকুলেশন করে দেখি। সো পেজ নাম্বার 29, কোশ্চেন নাম্বার 3, ফার্স্টে আমরা সিচুয়েশনটা ড্র করে রাখি যে a ball is thrown at an angle of 40 degree to the vertical, ভার্টিক্যালের সাথে 40 ডিগ্রি, এন্ড ভেলোসিটির ভ্যালু হলো 6 মিটার পার সেকেন্ড। সো এখন এটা এরকম যাবে, ঠিক আছে, এমন ভাবে বেসিক্যালি এটা মুভ করবে। তো এখন কি বলতেছে যে বাস্কেটবলের হুপটা পয়েন্ট অফ রিলিজ থেকে, যেখান থেকে রিলিজ করতেছে ওখান থেকে 0.90 মিটার উপরে। তো বলতেছে কি যে বাস্কেটবলটাকে ওই হুপের ভিতরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 0.9 মিটার উপরে তো উঠতে হবে। তো তাহলে সে কি আসলে উঠতে পারতেছে নাকি না, ওই ব্যাপারটা এখানের মধ্যে আমাদেরকে দেখাইতে বলছে। তো আমরা এখানের মধ্যে দেখি, ফার্স্টে খেয়াল করো কি করা যায়। 3 এর এ নাম্বার, আমরা ভার্টিক্যাল আর হরাইজন্টাল কম্পোনেন্ট গুলি লিখে ফেলি এখানের মধ্যে ডায়াগ্রামের মধ্যে, যেন ইজি হয়। যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos, তো ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল, সো তাহলে ভার্টিক্যালের সাথে হবে cos আর হরাইজন্টালের সাথে হবে কি sin। তো তাহলে আমরা এখানের মধ্যে ভার্টিক্যাল হাইট রিচ করতে পারবে না কিনা এটা আমরা দেখবো। সো তাহলে we will consider the vertical motion। আমরা কি কি জানি ভার্টিক্যাল মোশনের ইনফরমেশন, লেটস সি। initial vertical velocity is 6 cos 40। so initial vertical velocity জানি এইটা, initial vertical velocity হলো আপওয়ার্ড, তো তাহলে g হবে নেগেটিভ, তো তার মানে acceleration will be negative, that is 9.81 মাইনাস। আর এখানের মধ্যে আমাদের at maximum height, যে সে ম্যাক্সিমাম কতটুকু হাইট উঠতে পারে ওইটা আমরা বের করি। যদি ম্যাক্সিমাম হাইট 0.9 এর বেশি হয় তো তার মানে কি it will be able to reach the hoop। so তাহলে vertical velocity at maximum height vertical velocity is 0। তো তাহলে এখন আমরা এখানে থেকে কি করে ফেলতে পারবো, v square is equal to u square plus 2as, এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো the vertical height
ম্যাক্সিমাম হাইট আর কি। তো 0 স্কয়ার ইজ ইকুয়াল টু 6 cos 40 সরি 6 cos 40 squared plus 2 into minus 9.81 into s। তো এখানে থেকে s এর ভ্যালুটা কত আসে লাবিবা? বুঝি নাই। আচ্ছা মাইকটা ঘের ঘের করতেছে, চ্যাটের মধ্যে লিখে ফেলো, আর নাহলে কেউ একজন বলো। 1.1, থ্যাংক ইউ। তো তাহলে 1.1 মিটার। তো তাহলে সিন্স 1.1 মিটার ইজ গ্রেটার দেন 0.90 মিটার, তো তার মানে কি the ball will reach high enough in order to reach the hoop। কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হলো বি নাম্বার। বি নাম্বারে বলতেছে কি বলতেছে দেখো, আমি সিনারিওটা এখানে মধ্যে ড্র করি। এইখানে নো আসবে। তো নো আসবে না কিনা ওইটা আমরা কিভাবে করে বুঝবো, ওই ব্যাপারটাই আমরা এখানে দেখাইতেছি। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে দেখো তুমি এমন একটা পয়েন্ট থেকে বাস্কেটবলটাকে থ্রো করতেছো। এখন তোমার কাজটা কি, তোমার ইন অর্ডার ফর দা বল টু গো ইনটু দা হুপ, ঠিক আছে, হুপের ভিতরে যাওয়ার জন্য ওই ইনফরমেশনটা আমি কালকে রাতে পড়ছি। তো এখানের মধ্যে মনে আছে যে দা হরাইজন্টাল ডিসটেন্স ইজ 3 মিটার, ঠিক আছে। পয়েন্ট অফ থ্রো থেকে হুপের হরাইজন্টাল ডিসটেন্স হলো 3 মিটার এন্ড পয়েন্ট অফ থ্রো থেকে হুপের হাইট হলো মাত্রই আমরা দেখলাম 0.90 মিটার। তো এখন বলতেছে কি, বলতেছে যে বলটা কি হুপের ভিতর দিয়ে যাবে নাকি না এটা বের করো। তো এখন এটা আমরা কিভাবে বের করতে পারি, এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি ব্যাপারটা দেখো। ইউ উইল হ্যাভ টু থিঙ্ক অফ ইট লাইক এ গ্রিড, আর একটা গ্রাফের মতো তোমার চিন্তা করতে হবে যে বলটার ইনিশিয়াল পজিশন হলো এইটা, হ্যাঁ, ইনিশিয়াল পজিশন হলো এইটা এন্ড হুপের ভিতর দিয়ে যাওয়ার জন্য এক্স্যাক্টলি তার কি করতে হবে, when the horizontal distance is 3 meter the vertical height must be what 0.9 meter। হরাইজন্টাল ডিসটেন্স 3 এর বেশি যাইতেই পারে, কিন্তু এর মানে এই না যে হরাইজন্টাল ডিসটেন্স 3 যখন হইছে এক্স্যাক্টলি তখনই হাইট হলো 0.9। এমন হইতে পারে, কি হইতে পারে, যেখানের মধ্যে দেখো তুমি বলটা এরকম থ্রো করছো, সে হাই এনাফ ভার্টিক্যাল ডিসটেন্সও কভার করছে, হাই এনাফ হরাইজন্টাল ডিসটেন্সও কভার করছে, কিন্তু এট আ টাইম দুইটা জিনিস মিলে নাই, ঠিক আছে। এট আ টাইম হরাইজন্টাল রিকোয়ার্ড ডিসটেন্স এন্ড ভার্টিক্যাল রিকোয়ার্ড ডিসটেন্স যদি ম্যাচ না করে তো তাহলে কি করবে না, সে বাস্কেটের ভিতর দিয়ে যাবে না। এই জিনিসটা এরকম হইতে পারে, সে রিকোয়ার্ড ভার্টিক্যাল হাইট রিচ করলো কিন্তু রিকোয়ার্ড হরাইজন্টাল ডিসটেন্স সে রিচ করতে পারলো না। তো এইভাবে সে কি করতে পারবে না, বাস্কেটের ভিতর দিয়ে যাইতে পারবে না। এমনও থ্রো হইতে পারে যে সে ভার্টিক্যাল হাইট রিচ করতে পারলো না কিন্তু হরাইজন্টালি ঠিকই সে অনেক বেশি ডিসটেন্স কভার করতেছে। তো কোনোটাতেই কি করবে না, ইট উইল নট গো থ্রু দা বাস্কেট। শুধু বাস্কেটের ভিতর দিয়ে যাবে কখন, অনলি এন্ড অনলি ইফ এট দ্য সেম টাইম কি হয়, দুইটা জিনিস মিলে যায়, যে এক্স্যাক্টলি 3 মিটার হরাইজন্টাল ডিসটেন্স কভার করার পরে ভার্টিক্যাল হাইটের ভ্যালুটা যদি 0.9 আসে তাহলেই শুধু কি করতে পারবে, বলটা বাস্কেট দিয়ে যাইতে পারবে, ঠিক আছে। সো এইটার জন্য আমাদের কাজটা কি করব দেখো, এইটার জন্য আমরা কাজটা করব ফার্স্টে কনসিডারিং হরাইজন্টাল মোশন। আমরা দেখব কি হরাইজন্টালি 3 মিটার কভার করতে তার কতটুকু সময় লাগে, এই টাইমের সময় তার হাইটের ভ্যালুটা কত। আমরা তো এ পার্টে অলরেডি হাইটটা বের করে রাখছি, আমরা জানি যে রিকোয়ার্ড হাইট সে রিচ করবে, তাহলে কোনো সমস্যা নাই, রিকোয়ার্ড হাইট রিচ করতেছে। কিন্তু 3 মিটার হরাইজন্টাল ডিসটেন্স যখন কভার করছে তখন তার হাইটের ভ্যালুটা কি হুপের হাইটের সমান হইতেছে নাকি না, এটা দেখবো। সো তাহলে কনসিডারিং হরাইজন্টাল মোশন উই নো দ্য ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি টু বি 6 sin 40, the horizontal distance that will be covered 3 meter,
and the acceleration is 0, horizontal acceleration 0, so তাহলে আমরা কি করতে পারি, টাইমটা বের করতে পারি। so s equal to ut plus half at squared, so এটা ইউজ করে we can determine the time, so টাইমের ভ্যালুটা কত আসে এখানে, t is equal to 3/6 sin 40, তো এখানে থেকে আমরা টাইমের ভ্যালুটা পাইলাম। এই টাইমের ভ্যালুটা ইউজ করে আমরা কি করব, considering vertical motion, now initial vertical velocity is 6 cos 40, acceleration is negative because initial vertical velocity is upwards, time আমরা মাত্র যেটা বের করলাম এইটা। এখন using this time, যে এক্স্যাক্টলি এই সময়ে, যে সময়ে সে 3 মিটার হরাইজন্টাল ডিসটেন্স কভার করছে, এক্স্যাক্টলি এই সময়ে তার হাইটের ভ্যালুটা কত আসে, সো h equals to ut plus half at squared দিয়ে আমরা আবার হাইটের একটা ভ্যালু বের করব। তাই এখন এখানে হাইটের ভ্যালুটা বের করলে পরে কত আসে, এসাস এটা হচ্ছে দাঁড়াও 0.88 মিটার, বাট আমি তো অন্য কিছু দিয়ে করছি। কি দিয়ে না করছো? ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা দিয়েই করছি, সরি। তো 0.88 মিটার, তো তাহলে 0.88 is less than the height required, তো তার মানে কি সে এরকম ওয়েতে পড়ছে, বেসিক্যালি কি হইছে, সে মনে করো যে রিকোয়ার্ড হাইট পর্যন্ত গেছিল আগে, কিন্তু হুপের ভিতর দিয়ে যাওয়ার আগে সে আবার কি করে ফেলছে, নিচে নিচে নেমে গেছে। তো বেসিক্যালি কাজটা এরকম হয়েছে, দেখি আমি ট্র্যাক গুলো মুছে দেই, এক্স্যাক্টলি সিনারিওটা কি হয়েছে ওইটা শো করি। ব্যাপারটা হয়েছে হলো এরকম, সে এরকম উঠে এরকম চলে আসছে, যে সে এক্স্যাক্টলি 3 মিটার যখন কভার করছে, এই 3 মিটার কভার করার পর সে 0.02 মিটার কি চলে গেছে, নিচে চলে গেছে। আচ্ছা নেক্সট সেশনটার মধ্যে জয়েন করো, আর 2 মিনিট লাগবে। ইফাজের ঈদ কেমন গেল, কি কি করলা ইফাজ? কি আর যাবে এই সময়, এইগুলা ঈদ যে এমনি তেমন কিছু করতাম না, এই বছর আরো কিছু করা হলো না। আমি গনার 10টা নাকি 12টা গরু দেখছি, নিজের গরুই একবার দেখছি 10 সেকেন্ডের জন্য, তারপর বাসায় উঠে গেছি। আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম আমরা, তো তাহলে এখানে হাইটের ভ্যালুটা কত আসছে, 0.88 মিটার, which is less than 0.90 meter, that is the height of the hoop. So the ball will not go through the basket because even before reaching the required horizontal distance সে কি করবে, আগে আগে ডিপ করে পড়ে যাবে আর কি বেসিক্যালি। তো এটার জন্য কি হবে না, the ball will not go through the basket। তো এইটা ছিল বেসিক্যালি, হ্যাঁ বলো 0.61 মিটার আসবে তো। কত আসে, 61 আর ওখানে হ্যাঁ। এসাস কি ক্যালকুলেশন করলা? আমি কি জানি করছি ভাই, আমি আসছি ut প্লাস হাফ এটি স্কয়ার দিয়ে ফার্স্টে টাইম বের করছি 0.23, তারপরে ভেলোসিটি ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম দিয়ে 0.88 কি জানি একটা বের করছি। ওইটা তো তুমি তাইলে এখানের মধ্যে বাজে একটা ভুল করছো। তোমার এখানে ফার্স্টে তুমি ভার্টিক্যাল ডিসটেন্স ইউজ করে তুমি বের করতে পারবা না, তুমি কি করছো, ভার্টিক্যাল ডিসটেন্স 0 ধরছো, তাই না? তুমি কি ধরছো, ভার্টিক্যাল ডিসটেন্স s ইকুয়াল টু 1.08 ধরছি। 1.08 কোন জায়গায় পাইলা? ভার্টিক্যাল ইয়া পাইছি, এটা ভার্টিক্যাল ডিসটেন্স। তুমি তো তাহলে এইটা করছো, এই যে তুমি এইটা করছো যে 1.1 যেটা বের করছিল তুমি ম্যাক্সিমাম হাইট, তুমি ম্যাক্সিমাম হাইট যখন রিচ করছো তখন তুমি ম্যাক্সিমাম হাইট টাইম বের করছো, ম্যাক্সিমাম হাইট রিচ করতে সময় তখন তার হরাইজন্টাল ডিসটেন্স কত এটা বের করছে। এটা করলে পরে তো এমন তুমি শিওরলি বলতে পারবা না যে এটা বাস্কেটের ভিতর দিয়ে যাবে নাকি না, বুঝতে পারছো? আমি তোমাকে ওই সাইমাকে যে মেসেজগুলো পাঠাইছিলাম
কালকে বোঝানোর জন্য ওগুলো তোমাকে ফরওয়ার্ড করে দিব না, ওগুলো শুনলে পরে বুঝে যাবা, ঠিক আছে? ঠিক আছে। তো তাহলে পরে অ্যাকচুয়ালি প্রসিডিউরটা হলো এইটা, বুঝছো? এসাস ফার্স্টে কি করব, হ্যাঁ। দেখবো যে হরাইজন্টাল ডিসটেন্স 3 মিটার কভার করতে কতটুকু সময় নেয়, তো এটা বের করলাম। তো এই সময়ে এক্স্যাক্টলি এই টাইমে তার ভার্টিক্যাল হাইটের ভ্যালুটা কত ওইটা বের করব। তো এক্স্যাক্টলি ওই সময় ভার্টিক্যাল হাইটের ভ্যালুটা কত আসে ওইটা বের করব, এন্ড কত আসে এটা 0.6 সামথিং নাকি? 0.6 ভয়েস এরকম কেন আসতেছে বুঝতেছি না আজকে। আচ্ছা 0.61 0.65 61 সরি 61, আচ্ছা। So 0.61 meter, which is very very less than the required amount of height of 0.90 meter. তো তার মানে কি, the ball will not go through the basket. তো আই হোপ সবাই প্রসিডিওরটা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি আমাদের কেন বলটা বাস্কেটের ভিতর দিয়ে যাবে না। তো এইভাবে করে আমাদের অ্যাকচুয়ালি শো করতে হয়। সো এইটা ছিল আমাদের প্রজেক্টাইল মোশনের যে চেক পয়েন্ট কোশ্চেন গুলো, সবগুলো আমরা একটা কোশ্চেনও বাকি রাখি না, প্রত্যেকটা কোশ্চেন সলভ করছি। আমরা নেক্সট ক্লাসে ফার্স্টে যেই কাজটা করব, এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলো সব সলভ করব, ঠিক আছে? এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলো সলভ করব, এন্ড মোর ইম্পর্টেন্টলি কালকে তো 7 তারিখ, মনে আছে? কালকে 7 তারিখ হ্যাঁ ভাই। শুক্রবার, কালকে আমরা 3টা থেকে 6টা পর্যন্ত, হ্যাঁ কালকে আমরা 3টা থেকে 6টা পর্যন্ত তোমাদেরকে যে ওয়ার্কশিট দেওয়া হয়েছে না দুইটা, যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার, মোশন এন্ড ফোর্সেস। তো তাহলে ওখানে তো আমরা মোশনেরটা অলরেডি 11টার মতো কোশ্চেন সলভ করছি, ফোর্সেস এরটা আমরা ধরি নাই। কালকে আমরা ফার্স্টে ফোর্সেস এর ওই ওয়ার্কশিটটার মধ্যে থেকে সিরিয়াল ওয়াইজ কোশ্চেন গুলো সলভ করব। তোমরা প্রবলেমের লিস্টটা আগে থেকে দিয়ে রাখলে আমাদের টাইমটা কম লাগবে, বুঝছো? তোমরা আগে থেকে প্রবলেমের লিস্টটা যদি দিয়ে রাখো যে এই এই কোশ্চেন গুলাতে প্রবলেম ফেস করছো, তো তাহলে ওগুলা স্পেসিফিক্যালি সলভ করে দিলে তাহলে তোমাদের টাইমটা অনেক বেঁচে যাবে, অনেক তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, বুঝতে পারছো? প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করে দিলে পরে হয়, কিন্তু ব্যাপারটা অনেক বেশি টাইম লেগে যাবে আর কি, বুঝতে পারছো? বিকজ আমাদের এই শুক্রবার এটা, তো তাহলে নেক্সট থার্সডে তে লাইক 13th অগাস্টে আমরা ওই টেস্টটা নিব, যে টেস্টটা বলছিলাম না যে প্রজেক্টাইল মোশন বাদে বাকিগুলার উপর একটা টেস্ট নিব, এন্ড স্পেসিফিক্যালি প্রজেক্টাইল মোশনের উপরে আলাদা একটা টেস্ট হবে, ঠিক আছে? তো তাহলে ওইটার জন্য আমাদের ওই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার গুলা খুব ভালো মতো সলভ করা লাগবে, ওকে? সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। কালকে 3টা বাজে ক্লাস, কালকে 3টা বাজে ক্লাস কিসের? ফোর্সেস নামের যেই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপারটা আছে ওইটা, ওয়ার্কশিটটা। ঠিক আছে? তো তাহলে আজকের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। As well.